একটু সরাসরি বলি, হ্যাঁ? একটু কিছু কষ্টের কথা। আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, উনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। হ্যাঁ? যেই ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ভাই এ আরেকটু স্টেজ ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হব? শালীনতার সাথে আরেকটু বললেন। নমনীয় হব? মানে মানে বলেন ঠিক আছে, মানে কথা যেগুলো আমরা তো থামাবো না আপনাকে, ও কিন্তু আচ্ছা, আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা-টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো, কেন বললাম জানেন? কথাগুলো কেন বলছি? কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা উনাকে নিজের আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য অ্যা পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি ২-৩ জনের পানি উনাকে দিয়ে দিয়েছেন। বাড়ি থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো, আপনাদের এই আলেমরা যদি, আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে, চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানায় থাকতে হইতো না। আপনারা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে, কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই, একটু মনে রাইখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন, আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই, আসলে আমি আমি তো আপনার কথা তো আমি আটকাইতে আপনি পারবো না, কারেক্ট বা হুজুর, হুজুর আপনি জি কারেক্ট, আপনি কারেক্ট। আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে। আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন, ভাই আমি যে পরিমাণে তদবির এইটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম, এতদিনে অন্তত ৫০ কোটি টাকার মালিক থাকতাম। বাস্তব, আমি সাক্ষী এটা, আমি জানি। অন্তত ৫০ কোটি টাকা। আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছি আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসাইন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না। করানো হয়েছে, জামিন হয়েছে। কোন বলেন আপনারা রফিকুল হক মাদানি এবং আল্লামা মামুনুল হককে থয়ে দিলেন ইলিয়াস হোসেন। হ্যাঁ, সম্প্রতি একটি লাইভে এই ব্যাপারটি লক্ষ্য করা যায়। এখানে ইলিয়াস সাহেব অনেক ব্যঙ্গ করে কথা বলেছেন মামুনুল হক এবং রফিকুল ইসলাম মাদানির ব্যাপারে। যেমন একটি কথা বলি, এই অনুষ্ঠানটি যারা পুরো দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। সাধারণ একটা ক্লিপ আমি দেখেছিলাম, সেখানে ইলিয়াস হোসেন বলছিলেন রফিকুল ইসলাম মাদানিকে যে, আপনি নেতা হবেন, আপনার পিছনে আমি কেন যাব? আপনি পারেনই শুধু মিলাদ পড়াইতে, জানাজা পড়াইতে, আর কিছু পারেন না। তাহলে আপনার কাছে আমি কেন যাব? আপনি ইকোনমিক্স সম্পর্কে কোনো কিছু জানেন? দেশ রাষ্ট্র সম্পর্কে কোনো কিছু জানেন? এই ব্যাপারে কি আপনাদেরকে পড়াশোনা করানো হয়েছে? তো এইগুলোর ব্যাপারে কিন্তু মাদানী সাহেব কিছু সদ উত্তর দিতে পারেননি। আবার উনি মামুনুল হককে ধুয়েদের পিছনে যুক্তি হলো এটাই যে, মোদী বিরোধী আন্দোলন মানুষের মানে তাদের দলের লোকদেরকে একবারে রাস্তায় নামিয়ে দিয়ে উনি নাকি হোটেলে রোমান্স করতে চলে গেছেন ওনার কথিত বউ। যদিও বউ ওনার প্রমাণ করতে পারেননি, সেজন্য ওনার জেল হয়, অনেক ঝামেলা হয়। এখন তার কথা হলো এটা, যদি বউ থেকে থাকে তাহলে এই অবস্থায় তার জাতি ভাইদেরকে রাস্তায় রেখে সে কি করে যায় রোমান্স করতে হোটেলে বউ নেই? ইলিয়াস সাহেব এই কথাগুলা বারবার বলছিলেন। আর রফিকুল ইসলাম মাদানি বলছিলেন, আর একটু সংযত হয়ে নমনীয় হয়ে কথা বলেন, এইভাবে বলা উচিত না। আমি পার্সোনালি আপনাকে পরে বলবো, এখানে আমরা যে অনুষ্ঠানে এসেছি সেই ব্যাপারে কথা বলেন। কিন্তু ইলিয়াস সাহেব তো একটু ঘাটতারা টাইপের মানুষ। এ, উনি কিন্তু কোনো ছাড় দেন নাই। ওনার কথাগুলো কিছু কিছু লজিক অবশ্যই সত্যি, যে লজিক্যাল কথাবার্তা ছাড়া তো আসলে মানুষ খাবে না। আর মানুষ খাওয়ার না খাওয়ার ব্যাপার না এখানে, সেখানে ব্যাপারটা হলো এটাই যে
যেটা লজিক, যেটা যুক্তিযুক্ত সম্পন্ন, যেটা সত্যি সেটাকে মানতে হবে। এখন ধরেন মাদ্রাসার একটা স্টুডেন্ট অথবা কওমি মাদ্রাসার যাদেরকে বলা হয় বলছে আর কি ইলিয়াস হোসেন, কওমি মাদ্রাসায় এগুলো পড়ানো হয় না নর্মালি। আর যারা আলিয়া মাদ্রাসায় পড়ে তারা ভিন্ন মানুষ। যেমন ধরেন আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট গুলা বুয়েট, মেডিকেল, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় কিন্তু ওরা বিচরণ করছে। তাদের একটা জ্ঞানের পরিধি কিন্তু বিশাল। এখন দেখেন আপনি কোরআন হাদিস পড়বেন, অবশ্যই কোরআন হাদিস সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, কিন্তু সেই জন্য যে বাহিরের জ্ঞান অর্জন করা যাবে না এটা তো কোরআনের কোথাও লেখা নেই। আপনি বাহিরের জ্ঞানটা অর্জন করেন। জ্ঞান অর্জন করলে তো আপনার কোনো ক্ষতি নাই। আপনার রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনার ন্যূনতম কোনো কিছু জানতে হবে এবং মাথায় ঘিলু থাকতে হবে। ইচ্ছা করলেই একজন রাষ্ট্রনায়ক হওয়া যায় না, ইচ্ছা হলেই অনেক কোনো কিছু করা যায় না। আপনি চিন্তা করে দেখেন, এখন ধরেন আল্লামা মামুনুল হককে, ওনাকে যদি ছেড়ে দেওয়া হয় জর্জ ডব্লিউ বুশের সামনে অথবা হিলারি ক্লিন্টনের সামনে, অথবা ধরেন আহ বারাক ওবামা, ওনার সাথে ইংলিশে কথা বলতে হবে, উনি কিন্তু পারবেন না। আমি জানি না কতটুকু পারবেন, আমার কাছে মনে হয় উনি কিন্তু ওই লেভেলে পারবেন না। সেই জন্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার রয়েছে মানুষের, কিন্তু বাস্তবমুখী শিক্ষা আরো বেশি দরকার। আবার ধরেন আহ প্রাতিষ্ঠানিক ভাবে যা শিখিয়ে দেওয়া হয় এটা আসলে বাস্তবে অনেক কিছু শেখা যায় না। কারণ যেমন ইকোনমিক্স, পররাষ্ট্রনীতি, লস এন্ড অর্ডার্স, এগুলা কিন্তু আপনাকে বাস্তবে আপনাকে শেখানোর মতো করে কোনো ওয়ে নাই আসলে। আপনি একটা ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ আপনি বাস্তবমুখী শিক্ষা হয়তো আপনি শিখে নিতে পারেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেই জন্য আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন অথবা ওয়াজ না ফেলে যে 5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলেন হেলিকপ্টারে যায়, এগুলো আসলে হয় না নর্মালি মানুষের ক্ষেত্রে। সেজন্য ইলিয়াস সাহেব বলেছেন আগে আপনারা উপযুক্ত হন, তারপরে আপনারা কথা বলেন, তারপরে আপনারা মাঠে আসেন, মানুষ আপনাদের পাশে থাকবে। ইলিয়াস হোসেনের কিন্তু কোনো সময় এই টেন্ডেন্সিটা ছিল না তাদেরকে অপমান করা। ইলিয়াস হোসেন রাগে এই কথাগুলো বলেছেন যে আপনারা এই আপনার যে অবস্থা এটার জন্য আপনারা দেয়, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হইলো, এত মানুষকে নেওয়া হলো, বিভিন্ন সেক্টর থেকে নেওয়া হলো, আপনাদের সেক্টর থেকে একজন মানুষ নেওয়া হতো, আপনাদের সেক্টর থেকে একজন মানুষও নাই, কারণ কেউ মনে করে নাই আপনারা দেশ চালানোর যোগ্য, সেজন্য আপনাদেরকে নেয় নাই। এটাই তো বাস্তবতা। এখন আপনারা যদি মনে করেন যে আমরা নিজেরাই অনেক কিছু, সেটা ভিন্ন ব্যাপার। আপনি আওয়ামী লীগের আমলে মসজিদে খুতবা পড়তে পারেন নাই, মানে আওয়ামী লীগ বিরোধী কথা বলতে পারেন নাই, ওয়াজ মাহফিল করতে পারেন নাই, আপনি তো করতে পারেন নাই, রফিকুল ইসলাম মাদানি। এখন সেই আপনি বলছেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, এখন আপনি যাবেন বিএনপির আন্ডারে, আগে ছিল আওয়ামী লীগের আন্ডারে, এখন যাবেন বিএনপির আন্ডারে, নয়তো জামাত ইসলাম আসলে জামাত ইসলামের আন্ডারে যাবেন। আপনার নিজস্ব কোনো দল নাই, আপনারা পারবেন না, সংখ্যাগরিষ্ঠ তো নাই আপনাদের আসলে। ঠিক আছে, ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন এতক্ষণ। ভালো থাকবেন। আমি হয়তো অনেক ভুল কথা বলতে পারি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।